জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জল্পনা, সামনে আসছে নানান নাম। যদিও সেপ্টেম্বর অধিবেশনেই হবে রাষ্ট্রপতির নির্বাচন। সদ্য সাবেক রাষ্ট্রপতির অপসারণ চাওয়া হয়েছিল আরও আগে থেকেই। সংসদ অধিবেশনের শুরুতেই তার ভাষণের সময়ে ওয়াকআউট করে বিরোধী দল। পদত্যাগের পর এখন তাকে নিয়ে আইনমন্ত্রী বলছেন অভিযোগ যাচাই বাছাই করে সিদ্ধান্ত। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গ্রেফতারের মতো কিছু দেখছেন না। তাহলে কি শাহাবুদ্দিন চুপ্পু এখন দুশ্চিন্তামুক্ত? অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি। দলীয় কোন্দল ঠেকাতে দলের চেয়ারম্যানের কড়া নির্দেশ। কিন্তু কেন এই সতর্কতা? একই সময়ে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে ভাঙনের ইঙ্গিত। আবারও গণভোট বাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতির ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচন কি শুধুই সাংবিধানিক প্রক্রিয়া, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বড় রাজনৈতিক কোনো হিসেব? স্থানীয় নির্বাচন কি হবে জাতীয় রাজনীতির নতুন লড়াইয়ের মহড়া? আর গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী শিবিরের এই সংঘাত কোথায় গিয়ে থামবে? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। তার পাশেই আছেন শরীফুদ্দিন জুয়েল, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং আহ্বায়ক ঢাকা উত্তর মহানগর যুবদল। আমার ঠিক হাতের বাদিকে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের সঙ্গে আছেন ঠিক তার পাশেই তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের চারজনকেই স্বাগত আজকের রাজনীতিতে। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে আরেকজন অতিথিকে প্রশ্নও করতে পারবেন। সরাসরি আলোচনায় চলে যেতে চাই। শরীফুদ্দিন জুয়েলকে দিয়ে শুরু করি। রাষ্ট্রপতির বিচার ইস্যু যদি আসে, সাবেক দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলও সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে এই বিষয়ে আপাতত সরকার আমলে নেওয়ার মতো কোনো উপাদান দেখেনি, সেটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্যদিকে আইনমন্ত্রী বলছেন শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরকার যাচাই বাছাই করবে। জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ যেন অন্যায়ের শিকার না হয় সেদিকেও নজর রাখা হবে। প্রশ্নটা হচ্ছে আসলে সরকার কি করতে চাচ্ছে? সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ আমলে নিবে, নাকি আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই বলে সেটা বাতিল করে দিবে? 2 মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই যমুনা টিভির আজকের এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সহ আলোচকবৃন্দ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আজকে এই মুহূর্তে বাংলাদেশের গত 3 দিন ধরে বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি হিসাবে স্পিকার মেজর হাফিজউদ্দিনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ দায়িত্ব গ্রহণ এবং পাশাপাশি হুইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এবং গত 2 দিন ধরে আমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখছি যে শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবের বিরুদ্ধে উনি গ্রেফতার হবে কি হবে না এটা নিয়ে, যেমন এনসিপি যেদিন শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ঘোষণা আসে সেদিন থেকে এনসিপি তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এবং গতকালকে থেকে নানা ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। দেখুন, একটি জিনিস আমরা এখানে অত্যন্ত পরিষ্কার আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কথা পরিষ্কারভাবে বলেছে, আমিও আজকে সে কথাটি এখানে পুনর্ব্যক্ত করতে চাই। বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে আপনার একটা কালো মেঘ হয়েছিলেন, সেখান থেকে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু উনি কিন্তু সাংবিধানিকভাবে ওনার দায়িত্বটা কিন্তু এই পর্যন্ত উনি কিন্তু পালন করে এসেছেন। ঠিক কিন্তু পাশাপাশি এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ওনার পদত্যাগের পর থেকে আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আসলে একটি মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। এখন শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আওয়ামী লীগ মনোনীত, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে নিয়ে বিভিন্ন সময়ে উনি আওয়ামী লীগের সময়ও বিভিন্ন অভিযোগগুলো ওনার বিরুদ্ধে তীর গাঁথা হচ্ছে। আমরা একটি জিনিস বলতে চাই, আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং কেউ কোনো অভিযোগ যদি সুনির্দিষ্টভাবে সে অভিযোগ যদি সেখানে যদি উত্থাপন করা হয়, আমরা দেখি যে আজকে সম্ভবত আপনার ট্রাইব্যুনালে শাহাবুদ্দিন চুপ্পু এবং আব্দুল হামিদ সহ বেশ কয়েকজনের অভিযোগ জমা পড়েছে। অবশ্যই সেই অভিযোগগুলো যদি সত্যতা হয়, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং পাশাপাশি আমাদের কারণ আইনমন্ত্রী একটা কথা কিন্তু পরিষ্কার বলেছেন, শুধু অভিযোগ নয়, অভিযোগের সত্যতা কতটুকু আছে, এটাকে শুধু তাকে অভিযোগ দেওয়া হচ্ছে নাকি তার মধ্যে সত্যতা লুকিয়ে আছে, এই দুইটা জিনিস সাংঘর্ষিক যেন না হয়, আমরা সে আলোকে কিন্তু
সেগুলো পরীক্ষা করে 20 সেকেন্ড বলবেন। সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই সে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। অভিযোগগুলো খতিয়ে তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত যদি হয়, তো অবশ্যই তার বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলে এসেছে, আমাদেরও আজকে বক্তব্য অত্যন্ত পরিষ্কার। জি, ডক্টর আব্দুল মান্নান, আপনারা রাষ্ট্রপতির বিচার দাবি করেছেন, কোন কোন বিষয়ে তার আসলে বিচার চান? তিনি কোনো হত্যাকাণ্ড করেননি বা কোনো হত্যার নির্দেশ কিংবা এর সাথে জড়িতও না, তিনি আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি ছিলেন, এই কারণে কি তাকে বিচারের আওতায় আনা যায় কিনা, নাকি আরো কোনো কারণ আছে? জি, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, প্রেসিডেন্ট থাকা অবস্থার একটা সিচুয়েশন আছে। আমার ফারুক ভাই সংবিধান নিয়ে এসেছেন, উনি বলবেন। এবং এ সময়ও তিনি যে 1400 মানুষ হত্যা হয়েছে, অসংখ্য মানুষের হাত পা গেছে, গুম খুন হয়েছে, আয়নাঘর হয়েছে, এর দায় তিনি এড়াতে পারেন কিনা রাষ্ট্রের অভিভাবক হিসেবে, এইটা প্রশ্ন কিন্তু জনগণের রয়েছে। এরপর হচ্ছে উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধের বিচার হইতে কোনো বাধা নেই। সেখানে উনি দুর্নীতির সাথে ওনার সম্পর্ক রয়েছে, কালো টাকার সাথে সম্পর্ক রয়েছে, অন্যায়ের সাথে সম্পর্ক রয়েছে। এইটার কারণে ওনার কিন্তু আগেভাগেই ওনার নামে কিন্তু অভিযোগ আছে। ইসলামী ব্যাংকের যে সাথে যে দুর্নীতির যে সম্পর্ক আছে, এটা কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগের ব্যাপার। কাজেই আমি মনে করি না কেউ বাংলাদেশের আইনের ঊর্ধ্বে। আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে উনি যে বিষয়টা 51 ধারায় রয়েছে, সেই বিষয়টাই কিন্তু জনগণ কি করেছে, রিভোল্ট করেছে। এখানে জনগণ বিদ্রোহ করেছে, গণ অভ্যুত্থান করেছে। জনগণের এই জায়গাটা না মেনে উনি কি করেছেন, উনি ফ্যাসিস্টের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। এই অবস্থান গ্রহণ করার কারণে যারা দেশ ছেড়ে চলে গেল তাদের বিচার হচ্ছে, তাহলে উনি কেন বিচারের মুখোমুখি হবেন না? উনার দায়িত্ব না পালন করার কারণে আমি মনে করি তার বিচার হওয়া উচিত। আর এরকম একজন মানুষের বিচার হওয়াই উচিত। বাংলাদেশের ইতিহাসে এত পদলেহনকারী একজন প্রেসিডেন্ট কখনো আসে নাই, যিনি শপথ নেওয়ার পরেও বলেন যে শেখ হাসিনার পাশ হয়ে সালাম দিতে না পারাটা আমার একটা বড় কষ্ট। আর যেটা উনি বলেছেন যে লন্ডনে যে কথাবার্তা বলেছেন শেখ হাসিনার সাথে, আসলে মানে কুকুরের লেজ যেখানেই যান একই রকমই থাকে। মানে আওয়ামী লীগই, এটা বিএনপি বরঞ্চ একটু বড় বিশ্বাস করে অনেক দিন সময় নিয়ে নিয়েছে। এর খেসারত বিএনপিকে অবশ্যই দিতে হয়েছে। তবে হ্যাঁ, বিএনপি যেটা পার করে আনতে পেরেছে যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিগত নির্বাচনের বৈতরণীটা সহজে পার করে আনতে পেরেছে, এটা বিএনপির একটা বড় ধরনের অর্জন। আর আমি মনে করি যে নোট রাখবেন একটু, 20 সেকেন্ড। বাংলাদেশের জনগণ তার বিচার দেখতে চায়। বাংলাদেশের জনগণের দৃষ্টিতে কেউ বিচারের ঊর্ধ্বে হতে পারে না। আর 51 ধারায় যেটা আছে, আমি মনে করি যে সেটা যাচাই বাছাই শেষে যদি আমরা প্রেসিডেন্সিয়াল যে টাইমটা, এই পিরিয়ডটাকে যদি আমরা মাইনাসও ধরি, তার আগের যে অপরাধগুলো আছে, এই অপরাধে তাকে জেলখানায় যেতে কোনো বাধা নেই। জি, তাহসিন রিয়াজের কাছে ফিরছি। আপনারা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচার দাবি করছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজ বললেন যে এই দাবি আমলে নেওয়ার মতো উপাদান নেই। আপনাদের দাবি আমলে নেওয়ার মতো কি কি উপাদান আপনাদের কাছে আছে? 2 মিনিট। ধন্যবাদ যারা শুনছেন। দেখুন, প্রথমত 51 যিনি যে রেফারেন্সটা তিনি করেছেন, উনি 51(1) পড়েছেন, 51(2) পড়েন নেই। 51(2)টা একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার উপর কোনো ধরনের আমল, ফৌজদারি অপরাধ, সেগুলোকে আমল নেওয়া হয় না। কোন সময়টুকুতে? তিনি যখন দায়িত্বরত থাকেন। ফলে তিনি যখন দায়িত্বের বাইরে আছেন, তার বিরুদ্ধে যে কোনো ধরনের ফৌজদারি মানে কার্যবিধি আপনি তার উপর প্রয়োগ করতে পারেন। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের বিচার বাংলাদেশে আমরা দেখেছি, এবং শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদেরকে ইতিহাসগুলো একটু ঘেটে দেখেন, সেখানে এই ধরনের রেফারেন্স আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা, যেটার আসলে নিন্দা না জানালে আমার কাছে মনে হয় যে আজকের এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টটা অপূর্ণ থাকবে। সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন তিনি গ্রেপ্তারের কোনো কিছু দেখছেন না। দেখেন, আপনি যদি কাঠের চশমা পরেন, কাঠের চশমা পরলে কি হয়, অনেক কিছু ক্লিনভাবে দেখা যায় না। আনফর্চুনেটলি তার নেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের এই লম্বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের যিনি অতন্দ্র প্রহরী ছিলেন, সামনে থেকে যিনি নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া, এই নেত্রী কার নেত্রী ভাই? সালাউদ্দিন সাহেবেরই তো নেত্রী। তিনি যখন তার বিরুদ্ধে যখন দুর্নীতি দমন কমিশনের অভিযোগগুলো আনা হয়, এটার অন্যতম কুশীলব নৈপথ্যে যেই ভদ্রলোক, যে অভদ্রলোক এই কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, তিনি ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই অপরাধটুকু তিনি যদি ভুলে যান, তাহলে আসলে আমার নতুন করে মনে করায় দেওয়ার কিছু নেই। তার নেত্রীর অপরাধ, তার নেত্রীর উপর হওয়া সংগঠিত অপরাধ যদি তিনি ভুলে যান, আসলে ভাই হু এম আই? বাট আমাদের আফসোস লাগে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে, যার নেতৃত্বে এতদূর পর্যন্ত আপনারা এলেন, যাকে কিনা অন্তরীণ একটা কারাগারে এতদিন পর্যন্ত তাকে একটা জুডিশিয়াল মানে কিলিংয়ের মাধ্যমে তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেওয়া হলো, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই রাষ্ট্রপতি, যার কাজ ছিল সংবিধানের যে নীতি, সংবিধানের যে ধারা উপধারা, এগুলোর সিকিউর করা, তিনি সেটা করেন নাই। আপনি যদি সংবিধান পড়ে দেখেন, বিরোধী দলীয় নেত্রীর একটা অনার কোড আছে, এটা আমরা সবাই জানি। এখন এই বিরোধী দলের যে নেত্রীর যে অনার কোড, এই অনার কোডটা যে মানা হচ্ছে না,
এটা রক্ষণাবেক্ষণ কে করবেন? রাষ্ট্রপতির শপথ কি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি? এই রাষ্ট্রপতির শপথ বাক্যের মধ্যে অন্যতম হচ্ছে তিনি সংবিধানের রক্ষণাবেক্ষণ। 20 সেকেন্ড। সেটাও তিনি ভায়োলেট করেছেন। ভাই আপনাকে কত কিছু দেখানো হবে আমি জানি না, মানে উনি কি দেখেন না? কাটার চশমাটা কি এতই মানে মোটা যে তিনি কিছুই দেখতে পান না? তিনি কি দেখেন নাই যে 1500 মানুষের যে রক্ত বাংলাদেশের রাজপথে পড়লো, এই রাজপথে যখন এই রক্তগুলো ঝরছে তখনও তিনি এরকম একটা পজিশন, রাষ্ট্রপতির মতন একটা গুরুত্বপূর্ণ পজিশন তিনি নিয়ে বসে আছেন। কাজেই দেখেন, অভিযোগ একটা না, অভিযোগ আপনি হাজার হাজার অভিযোগ আপনি দিতে পারবেন। ফলে অভিযোগটা আপনি নেবেন কিনা, অভিযোগটা আপনি দেখবেন কিনা, এই দৃষ্টিভঙ্গিটা আপনার উদারতার উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার ট্রান্সপারেন্টির উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার রাজনৈতিক নৈতিকতার উপর ডিপেন্ড করে। জি। ফলে এটা না দেখাটা আসলে আমার কাছে মনে হয় অর্বাচীন ধন্যবাদ এবং তাসলিম। দৈন্যতা। ফারুক হাসানের কাছে আসছি। একই ইস্যুতে দুই মন্ত্রীর দুই ধরনের বক্তব্য। বিচারের আওতায় আনার শক্তিশালী কারণ আসলে কোনগুলো হতে পারে, এবং একই সঙ্গে বিরোধী দলের দিক থেকে যেই প্রশ্নগুলো আসলো সেগুলোর উত্তর দিতে পারেন আপনি 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতিকে আসলে পদত্যাগ করানোর পিছনে অন্যতম যে দুটো কারণ, তার মধ্যে ইতিমধ্যে গণমাধ্যমে সেই দুটো কারণ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তরভাবে। আমার যে বিশ্লেষণ বলে সেই দুটো কারণের মধ্য দিয়েই মূলত তৎকালীন রাষ্ট্রপতিকে তার পদ থেকে তাকে পদত্যাগে ধরেন যে পদত্যাগ করানো হয়েছে বা পদত্যাগ তিনি করেছেন। তার মধ্যে নাম্বার 1, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডন থেকে তিনি তার যে নিয়োগকৃত মুনিব, তার সেই মুনিবের সাথে কথা বলেছেন এবং সেখানে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওই ফোন রেকর্ড পরবর্তীতে গোয়েন্দা সংস্থার হাতে আসার পরে সেই রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে আমি সেখানে একটু ইন্টারাপ্ট করি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এটাও বলেছেন যে তারা ওই ফোন আলাপের কোনো হদিস পাননি অথবা কোনো ট্র্যাক তারা পাননি। হয়তো এখন পাবে না, যেহেতু তারা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন। এই চিন্তা করলে তারা তো ওই ফোন রেকর্ড বা ফোন কল রেকর্ডের কথা কখনোই সামনে নিয়ে আসবেন না, কারণ এই ফোন কল রেকর্ডের কথা সামনে নিয়ে আসলে ওই ফোন কল রেকর্ডে কী কী আলোচনা হয়েছে সেগুলো তো আলোচনা করতে হবে। তো সুতরাং তারা এটা স্বাভাবিকভাবে স্কিপ করার চেষ্টা করবেন। নাম্বার 2, যেহেতু ইতিমধ্যে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধান ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসার একটা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে, ওই সময় যদি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে থাকেন তাহলে তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো কারণকেই মূলত মেজর কারণ হিসাবে আমার মনে হচ্ছে যে এই দুটো কারণেই তার চেয়ার থেকে তার অপসারণ কিংবা পদত্যাগ যেটি হয়েছে। এখন আসেন তার বিচার আসলে কোন প্রক্রিয়ায় হবে। বাংলাদেশ সংবিধানের যে 51 নম্বর আর্টিকেল, এটি আমাদের তাহসিন রিশাদ ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে আমাদের 51 অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা রয়েছে দায়িত্ব পালন করিতে গিয়া। নাম্বার 2, 51 অনুচ্ছেদের নাম্বার 2 কলাম, যেটা রাষ্ট্রপতির কার্যভারকালে, মানে তিনি দায়িত্ব পালন করতে গিয়া ওই মোমেন্টে বা ওই টাইমটাতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের কোনো বিচার কার্য করা যাবে না এই সংবিধান বলে। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি চেয়ারে থাকবেন না তখন তার বিচার করা যাবে না, এটা কিন্তু এই সংবিধানে লেখা নেই, সংবিধান বলে না। তার মানে তিনি কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে নেই, সুতরাং তার বিচার করতে বাংলাদেশের কোনো আইন সংবিধান কোনো জায়গায় তার কোনো ব্যারিকেড কিংবা বিধিনিষেধ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তার বিচার এখন স্বাভাবিক নিয়মে স্বাভাবিক গতিতেই আমরা করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তার বিচার আমরা করব 20 সেকেন্ডস। আসলে বিচার করতে চাই, তার অপরাধের কোনো শেষ নেই। তিনি এর আগে যখন দুদকের দায়িত্ব পালন করেছেন, তিনি বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, তিনি তৎকালীন বাংলাদেশের বড় মাফিয়া যিনি বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এস আলমের অন্যতম সহযোগী ছিলেন। এই যে তার এত শত হাজারো অপরাধ, এই অপরাধগুলোর বিচার করতে গেলেই তো আমাদের আসলে আর মানে নতুন অপরাধের কোনো প্রয়োজন নেই। এখন আসলে আমাদের দৃষ্টিভঙ্গির এখানে বড় একটা প্রশ্ন, আমরা আসলে চাই কিটা? আমরা কি আসলে সত্যিকার অর্থে তার বিচার করতে চাই, নাকি তাকে সেফ এক্সিট দিয়ে আসলে নিরাপদে বিদেশে পাঠিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাই? এটা আসলে সরকার ভালো জানবে বা সরকার ভালো বুঝবে। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, তার বিচার অবশ্যই হতে হবে। তিনি যদি আজকে পার পেয়ে যান তাহলে এরকম অনেক বড় বড় মাফিয়া, বড় বড় অপরাধী, তারাও কিন্তু এই পথ দিয়ে সেফ এক্সিট দিবেন, পার পেয়ে যাবেন। আমরা চাই না কোনো অপরাধী পার পাক। আর একটা কথা বলে একবার শেষ করি, 10 সেকেন্ড জাস্ট আমি টাইপ চাচ্ছি। এই যে একটা অপরাধের কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো গণহত্যায় সম্পৃক্ত নন কিংবা কোনো ধরেন যে আপনার অপরাধ করতে নির্দেশ দেন নাই। কিন্তু একটা অপরাধের অন্যতম উপাদানগুলোর একটা উপাদান হচ্ছে কি জানেন? মৌন সম্মতি। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, বাট একটা অপরাধের বিরুদ্ধে তার কোনো স্টেপ আমরা দেখি নাই। সুতরাং এই যে তিনি মৌন সম্মতি দিয়ে গেছেন, এই প্রত্যেকটা অপরাধের দায়ভার তাকে নিতে হবে এবং তিনি অপরাধী। জি, আমরা শরীফুদ্দিন জুয়েলের কাছে আবারও ফিরছি। আপনি 2 মিনিটের মধ্যে যদি এই ফ্লোরে যে আলোচনাটা আসলো সেখান থেকে যদি বলেন, যেমন ডক্টর মান্নান তিনি বলছিলেন যে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন, এবং তাহসিন রিয়াজ একটা প্রশ্ন তুলেছেন যে এত এত অভিযোগ কেন সরকার চোখে দেখে না এই অভিযোগগুলো, এবং একই সঙ্গে মাত্র আপনি শুনলেন যে ফারুক হাসান তারও যে বক্তব্যগুলো, এর বিপরীতে আসলে না, কি এখানে বলবেন? মান্নান সরকারের অবস্থানটা কি হবে? মান্নান ভাই একটা কথা যিনি বলেছেন যে নির্বাচনী বৈতরণী পার করা হওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সমর্থন বিএনপি নিয়েছে নাকি, না এই ধরনের প্রশ্নটা? আসলে দেখুন, আমরা একটা জিনিস বলতে পারি, আমি একটা জিনিস বলতে পারি, আসলে 5ই আগস্টের পরে পদধারী আওয়ামী লীগ নেতাদেরকে জামায়াতে ইসলামী কিন্তু দলে ভিড়িয়েছে।
আমি বেশি দূরে যাব না, এইখানে গুলশান থানার আপনার হলো আগে এক সময় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আফরোজ হাবিব। 5ই আগস্টের পরে সে আফরোজ হাবিবকে জামায়াত ইসলামী তারা হলো একদম কাগজে কলমে একদম নিয়ে তারা হলো জামায়াত ইসলামীকে তারা জয়েন করিয়েছে। এবং আমরা এর আগে 5ই আগস্টের পর আরও একটা দেখিয়েছি, কালিয়াকোট থানার জামায়াত ইসলামীর এক নেতাকে আপনার হলো গ্রেফতার করে, আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হলো, সে আওয়ামী লীগের পদধারী নেতা। জামায়াত ইসলামীর নেতারা থানা ঘেরাও করেছে তাকে হলো থানা থেকে ছাড়ানোর জন্য, সে নাকি তাদের নব্য হলো জামায়াতের নেতা। তো এই ধরনের সরাসরি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদেরকে জামায়াত ইসলামীতে যোগদান করিয়েছে এবং তাদেরকে নিয়ে জামায়াত ইসলামী সারা দেশে কিন্তু ভোটের ক্যাম্পেইনটা চালিয়েছে। আপনারা কোথাও কি দেখাতে পারবেন সারা বাংলাদেশে আমরা বিএনপি আওয়ামী লীগের কোনো নেতাদেরকে আমরা দলেটে নিয়েছি, দলেটে নিয়ে তাদেরকে নির্বাচনী বৈতরণে পার করার চেষ্টা করেছি? সেটা আমরা করিনি, সেটা জামায়াত ইসলামী করে এসেছে। এবং দেখুন, আপনার যখন 5ই আগস্টের পরে যখন শাহাবুদ্দিন সাহেব যখন শপথ গ্রহণ করালেন, তখন সবকটি দলই কিন্তু সে শপথ গ্রহণে গিয়েছে। আজকে এনসিপির নেতারা তখন কিন্তু তখন তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, তো পরবর্তীতে তারাও সেখানে শপথ নিয়েছে, তারাও রাষ্ট্রপতিকে মেনে নিয়েছে, তারা রাষ্ট্রপতি তাদেরকে যখন যেটা তাদেরকে চেয়েছে রাষ্ট্রপতির কাছে তখন দিয়েছে, তখন রাষ্ট্রপতি তাদের কাছে ভালো ছিল। এখন রাষ্ট্রপতি 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাছে তারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র কিন্তু তাদের কাছে ভালো না। এই প্রশ্নগুলো আমাদের এখন জানতে ইচ্ছা করতেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাষ্ট্রপতি আপনাদের কাছে তো ভালো ছিল, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে রাষ্ট্রপতি আপনাদের কেন এত খারাপ হয়ে গেল, সেটাও কিন্তু জাতি কিন্তু জানতে চায়। পাশাপাশি এখানে আরেকটা জিনিস এখানে বলি যে দেখুন, আপনি 10 সেকেন্ডে শেষ করবেন। আইনের থেকে তো সবাই সমান। আর তাহসিন ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখুন, তাহসিন ভাইয়ের কোশ্চেন আমি ভুলে গেছি, আর একটু বলবেন কোনটা যেন ছিল? এত অভিযোগ কিন্তু সরকার কিছু চোখে দেখে না। আচ্ছা, 30 আসি, সেকেন্ডস মোর। হ্যাঁ, 30 তাহসিন সেকেন্ডস ভাই মোর ফর শরীফউদ্দিন জুয়েল। বলি Yeah. হ্যাঁ, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের আমলে আমরা যে পরিমাণে আমরা নির্যাতন হয়েছি, আমাদের মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং উনি সে জেলখানাতে স্লো পয়জনের মাধ্যমে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং শুধু সেটা না, জিয়া পরিবারের উপরে বাংলাদেশে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, বাংলাদেশের অন্য কোনো নেতা অন্য কোনো কর্মী কিন্তু জিয়া পরিবারের মতো কিন্তু নির্যাতন কিন্তু সহ্য করেনি। আমরা সবই ওয়াকিবহল। একটা কথা কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছি, জি, সময় শেষ। আমরা আব্দুল মান্নানের কাছে ফিরছি। যে কথাগুলো বলা হলো আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সেখান থেকে আপনি উত্তর দিতে পারেন। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কিন্তু যেটাই হোক না কেন, মানে এর মধ্যে কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, একটা কথা এসেছে যে ফোন কলটা হয়েছে, এই ফোন রেকর্ডের ভিতরে বিএনপির ভিতরে লুকিয়ে থাকা দোসর কারা কারা আছে তাদের নাম প্রকাশের ভয়ে হয়তো এটাকে এখন আর আনা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, প্রেসিডেন্ট এতটাই অসুস্থ, তাকে বঙ্গভবন থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে, কোনো হাসপাতালে নেওয়া হয় নাই। এটা দুর্ভাগ্যজনক, এই অসুস্থতার ভান, এটা অসুস্থতার একটা ভান। এরপরে হচ্ছে আমার ভাই বললেন যে জামাতের লোকরা আওয়ামী লীগকে দিয়েছে। দেখেন, গোপালগঞ্জে তো আপনারা একচাটিয়া ইতিহাস সৃষ্টি করেছেন, 3টা আসন গোপালগঞ্জের লোকেরা আপনাদেরকে উপহার দিয়েছে। আওয়ামী লীগের এটা বড় একটা পাওয়া। শেখ হাসিনা ওই দেশ থেকে ফোন কল করে বলে দিচ্ছে, ফোনে তার মেসেজ দিচ্ছে যে আমরা নিঃশর্ত দিয়েছি। অনেক হিন্দু নেতারাও বলছে আমরা বিএনপিকে নিঃশর্ত যা দিয়েছিলাম এখান থেকে তারা চলে গেছে। উত্তরবঙ্গে থানা থেকে জোর করে আসামি চিন্তাই করে নিয়ে আসা হয়েছে, থানা ঘেরাও করে। শরীফউদ্দিন জুয়েল একটা एग्जांपल দিয়েছেন, সেই एग्जांपलेর কোনো উত্তর আছে কিনা? আপনি দেখেন যে ছাত্রলীগের কমিটির ভিতরে মানে থাকা লোকদেরকে ছাত্রদলে নিয়ে আসা হয়েছে, বিএনপির প্রোগ্রামে জয় বাংলা স্লোগান হয়েছে, এর চেয়ে তো আর দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাই যে লাস্টে আপনি যেটা বলেছেন, এটার ভিতরে যে রাজনীতি, প্রেসিডেন্টের অবশ্যই একটা রাজনীতি তো আছেই, যে বিএনপি মানে এদিক দিয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার করে নিল, এই প্রেসিডেন্টকে দিয়ে যা ইচ্ছা তাই বলাই নিল, দুর্বল অবস্থায় সে একা, তাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নেওয়া যায়, একটা সবল লোককে দিয়ে এতটা করা যায় না। দ্বিতীয় হচ্ছে যে আগামী নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার ব্যাপারেও যদি বিএনপির কোনো ইচ্ছা থাকে বা সেখানে বয়স পরিবর্তন থেকে শুরু করে অন্য কোনো দূরভিসন্ধি থাকে, তাহলে এখন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি তাদের সেই জায়গাটার অভাব পূরণ করবেন। সেই জায়গায় এসে বিএনপি সেরকম লোককেই খুঁজছে বলেই তো এখন মানে প্রেসিডেন্টের এই টাইমে এসে, কারণ আমার মনে হয় আপনার উত্তরটা আমরা পেয়ে গেছি। তাহসিন রিয়াজের কাছে যাচ্ছি। জি, তাহসিন রিয়াজের কাছে যাচ্ছি। একই
প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো রাজনীতি দেখছেন কিনা? না, এটা তো রাজনৈতিক মিনিট। ব্যাপারই আসলে। এখন আমরা যেহেতু দেখেছি যে রাষ্ট্রপতি তো আসলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, পরোক্ষ ভোটে নির্বাচিত হন, ফলে সংসদ সদস্যরা এটাকে নির্বাচিত করবেন এবং এর প্রক্রিয়াটা সবারই জানা। ফলে এখানে রাজনীতি আছে। বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রশাসনিক নিয়োগগুলোতে আপনারা দেখেছেন, যেই প্রশাসনিক নিয়োগগুলোর বিরুদ্ধে খালেদা জিয়া সোচ্চার ছিলেন, রিজভী ভাইদের আমরা শক্ত কমেন্ট আমরা দেখেছি একসময়। সেই রাজনৈতিক নিয়োগগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, বুয়েটে এমন ভিসি যার ডিন হওয়ার কোনো ক্যাপাসিটি কখনো ছিল না বা তার রেকর্ড নাই। এ ধরনের লোকজনকে আমরা যখন প্রশ্ন করা হয়েছে যে কেন দিয়েছেন, তখন তারা বলছে ভাই আমি আমার লোকরে দিব না, কারে দিব। ফলে আপনি আপনার লোককে দিবেন, এখন এর বাইরে তো কোনো উত্তর নেই। আপনি আপনার লোকরে দিবেন না, কারে দিবেন? আপনি যদি কোনো নিরপেক্ষ লোক না দেখেন, এটা আপনি আসলে কীভাবে কোন এম্বার্গোতে ফালাবেন? কারণ উনি তো ফরম্যাট তো ঠিক রাখতেছে, ফরম্যাট ঠিক রেখে তিনি তার লোক নিয়ে আসতেছে। ফলে এটা রাজনৈতিক ইস্যু। আমি একটা ছোট্ট জাস্ট কাউন্টার দিই, এটা জরুরি সেটা জানা। সেটা হচ্ছে যে এনসিপির কথা বলতে, জামাতের ব্যাপারটা আমি জানি না ঠিক, তিনি তার মতন করে বলবেন। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নাকি আমরা রাষ্ট্রপতির ব্যাপারে আমরা সোচ্চার হচ্ছি। ইটস ভেরি রং আর্গুমেন্ট। আমাদের ইতিহাস বা ভুরি ইতিহাস, গো অ্যান্ড সার্চ, হাজার হাজার ডকুমেন্টস পড়ে রয়েছে। আমি নিজে ওই সংবাদ সম্মেলনে ছিলাম 5 আগস্টের জাস্ট ইমিডিয়েট পরপর, যখন আপনার শহীদ মিনারে দাঁড়ায় আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা সংবাদ সম্মেলন করে বলছি যে রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে সরাইতে হবে, অবসান করতে হবে। ফলে শুধু একটা না, একাধিক জায়গায় আমরা বারবার করে বলেছি এবং দেখেন আজকে কিন্তু ঠিক তারা এই কাজটাই করলেন। এখন সাংবিধানিক শূন্যতা হয় নাই, এখন তো আপনি আপনার প্রসেসের মধ্যে দিয়ে এটা ফেলে নিয়ে গেছেন। ফলে কি হয়েছে দেখেন, আপনার রাষ্ট্রপতিকে ফাইনালি কন্ট্রোল করতে পারেন। আপনি যেভাবে করে তারা চাইছিলেন, সে তার মুনিবের কাছে কিন্তু ফিরে গেছে। সে তার যে লর্ড, সে তাকে মানে যার মানে দয়া দক্ষিণায় রাষ্ট্রপতি, তাকে কিন্তু দিকে দেখেন গভীর রাতে ফোন দিছে। ফোন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয় নাই, ফোন কিন্তু যিনি এত সাংবিধানিক দোহাই দেন তাকে কিন্তু দেয় নাই। ফলে দেখেন তিনি তাকেই ফোন দিবেন। ফলে এই যে ক্রাইসিসটা আপনারা এখন তৈরি করলেন, এটা আগেও শুনতে পারতেন, শুনেন নাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা আপনাদের অনেক প্রয়োজন ছিল, ভাই আপনি করছেন। ফলে এই যে জিনিসগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়, এই জিনিসগুলো এভাবে করে না চাপানোটাই বরং সুন্দর, সমীচীন। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে জিয়ে রাখার 10 সেকেন্ডস। রাষ্ট্রপতিকে আপনি যেই কারণে জিয়ে রাখলেন, দিন শেষে আপনি নতুন রাষ্ট্রপতির মাধ্যমে ওই কারণটা কিন্তু রিচ আউট করতে পারলেন না। আপনারা যেটা চেয়েছিলেন যে আগামী নির্বাচনটা আপনারা কোনো রকম করে মানে একটা এমন একটা টাইম পিরিয়ডের মধ্যে রাষ্ট্রপতি নিয়ে আসতে পারেন কিনা যেই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি আগামী নির্বাচন করাইতে পারবেন। ফলে আমার মনে হয় না যে ওই উদ্দেশ্যটা আসলে খুব একটা হাসিল হয়েছে। ধন্যবাদ। সেটা এখনই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখনই প্রশ্নবিদ্ধ। ফারুক হাসানের কাছে যদি যাই, দ্য নেক্সট প্রেসিডেন্ট, সেই জায়গা থেকে যদি আসেন। ধন্যবাদ আপনাকে। আমি জি, শুরুতেই বলে রাখি, 2 মিনিট। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া যে উপাদান, এই উপাদানগুলো নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি হোক, আমাদের মধ্যে কোনো ডিভাইডেশন হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমাদের কথা একবারই পরিষ্কার যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ। এখানে কে বিএনপি, কে জামাত, কে গণ অধিকার, কে এনসিপি, ডাজেন্ট ম্যাটার। আমরা এদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আগেও ছিলাম, এখন আছে, ভবিষ্যতে থাকবো। এই বিষয়ে কন্ট্রোভার্সি করা, বিতর্কিত করা বা এই বিষয়ে ধরেন যে আপনাদের মধ্যেই কোনো ডিভাইডেশন তৈরি করা, দ্যাট মিনস এখানে ওই ফ্যাসিবাদকে কোনো না কোনোভাবে একটা সফট সুযোগ তৈরি করে দেওয়া। তো সুতরাং আমি এটা কখনোই প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানের পরে আমাদের বড় একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের অন্যতম কমান্ডার তিনিও একজন, সুতরাং তার এই চেয়ারে এই যে দীর্ঘদিন থাকা, এই থাকার লায়াবিলিটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। এবং এখানে বিএনপিও দায় এড়াতে পারে না, যেহেতু বিএনপিও তাকে 5টি মাস এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন। সুতরাং সবচেয়ে বড় দায়টি ইন্টারিম সরকারের এবং কিছুটা দায় বিএনপি সরকারের উপরেও বর্তায়, তারা এই দায় এড়াতে পারেন না। নাম্বার 2, এবার আসেন, এই যে রাষ্ট্রপতিকে অপসারণ কিংবা পদত্যাগ করার জন্য আন্দোলন হয়েছে, এই আন্দোলন আমি নিজে করেছি, আমরা করেছি। বঙ্গভবনের সামনে আমরা বিক্ষোভ করেছিলাম। তখন আজকের যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তখন তারা সরকারের দায়িত্বে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। তারা নিজেরা এই দাবির বিরোধিতা করেছেন। আমাকে কমপক্ষে 200 বারের অধিক ফোন দিয়েছেন নাহিদ এবং মাহফুজ আলম, বলেছেন ভাই এখান থেকে সরেন, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাইতে বাধ্য হব, এটা এখন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে ওই সময় আমরা বিএনপিকে দায়ী দিয়েছি এবং বিএনপিও আসলে অনেকটা বিরোধী ছিলেন যে ওই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, এটা বিএনপির বক্তব্য। একই সাথে এনসিপিও যে ওই সময় একবারে পরিষ্কারভাবে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে ছিলেন, এটাও কিন্তু সত্য নয়। তারাও কিন্তু পরবর্তী মোমেন্টে মানে শপথ নেওয়ার পরে তারাও কিন্তু রাষ্ট্রপতির মানে ওই পদত্যাগ কিংবা অপসারণের বিষয়ে সোচ্চার ছিলেন না, বরঞ্চ সফট ছিলেন। যেটা সত্য ইতিহাস তুলে ধরতে হবে। না না, এটা আমি নিজে ছিলাম ভাই, আমার ফোনে আমি একবার আমি স্পষ্ট করে বলছি, আমি বলছি যে আমি শেষ করি, আমরা বঙ্গভবনের সামনে আন্দোলন করছি, বিক্ষোভ করছি। আমি মনে করি কারণটা হচ্ছে আপনাদেরকে তখন বলা হয়েছিল যে আপনারা যেই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরাচ্ছেন এই প্রক্রিয়ায় যান না, এটাকে মোর অফিশিয়াল প্রক্রিয়া। হ্যাঁ, অফ কোর্স, মোর অফিশিয়াল প্রক্রিয়া। আপনি রাষ্ট্রপতি, আমি একমত। আমার মনে হয় তাহসিন রিয়াজের প্রশ্নটা পাওয়া গেছে, প্রশ্নটা পাওয়া গেছে। ফারুক হাসান
পেয়েছি, আমি একমত। যখন that's তারা clear. আমাদের বারবার ফোন দিচ্ছে, আমরা বলেছি যে আপনাদের প্রসিডিউরটা কি, আপনারা ওপেন বলেন, আপনারা মিডিয়াতে বলেন যে আপনারা আন্দোলনটা ওখান থেকে বন্ধ করেন, আপনারা আসেন আমাদের আলোচনার টেবিলে, আমরা আলোচনা করে আমরা একটা ফর্মাল প্রসিডিউর বের করি, যেই প্রসিডিউরের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবো। এরকম বক্তব্য কিন্তু এনসিপি কিংবা তৎকালীন অ্যাডভাইজাররা কেউ দেয় নাই। তারা পরিষ্কারভাবে বলেছে জি, যে শেষ করতে দিবেন। বঙ্গভবনের সামনে থেকে সরেন, তাকে এখন সরানো যাবে না। এটাই ছিল তাদের বক্তব্য, এটাই সঠিক ইতিহাস। আর 3 নম্বর যে প্রশ্নটি আপনার ছিল যে আসলে নেক্সট প্রেসিডেন্ট কি হবে, হ্যাঁ, এটা নিয়ে ধরেন রাজনৈতিক ডিবেট হবে। এই পদ বাংলাদেশের রাজনৈতিক প্রাণকেন্দ্র অবস্থিত, 10 seconds. কেন্দ্রে কিন্তু এই পদটি রয়েছে, সাংবিধানিক প্রথম পদ, প্রধান পদ। সুতরাং এই পদ যখনই আমরা আসলে নির্বাচনের মধ্য দিয়ে ফিল আপ করতে যাব, আলোচনা সমালোচনা যেটাই বলেন না কেন, রাজনীতির টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হবে। এখন আমাদের যেটা বক্তব্য, যেহেতু নতুন নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি আসবেন, কে হবেন সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে একজন সর্বজন গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তি যাতে আগামীতে প্রেসিডেন্টের চেয়ারে বসে, যাকে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এদেশের জনগণ এক বাক্যে মেনে নেবে যে ইয়েস, হি ইজ আওয়ার নেক্সট প্রেসিডেন্ট। এরকম একজন জি, ব্যক্তিকে জি, চাই, আপনার উত্তর কোনো বিতর্কিত কিংবা ধরেন যে রাজনৈতিকভাবে মোটিভেটেড এরকম কোনো ব্যক্তিকে আমরা আসলে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে কি এমন বিতর্কিত এখন কাউকে পাচ্ছেন ধরেন যে আপনি? বিএনপির অভ্যন্তরীণভাবে যদি বলেন, ধরেন যে এখানে মির্জা ফখরুল সাহেবের নাম আসছে, ডক্টর মঈন খানের নাম আসছে, আমাদের ডক্টর মোশাররফ স্যারের নাম আসছে, এখানে আমাদের বর্তমান স্পিকার যিনি ছিলেন এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার নাম আসছে। আমি মনে করি প্রত্যেকেই যোগ্য, কেউ অযোগ্য না। তার মধ্যেও যদি আপনি বেটার অপশন চিন্তা করেন, মির্জা ফখরুল সাহেব নিঃসন্দেহে একবারে বেটার আচ্ছা, অপশন। আপনার তার বক্তব্য মধ্যেও বলেন। আমি মনে করি শরীফুদ্দীন জুয়েলের কাছে আমি মনে আসছি। করি বিরোধীরা বলছে তিনি আরো বেটার যে বিরোধীরা বলছে নির্বাচনও রাষ্ট্রপতি নির্বাচনও বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে আসলে কিছুই হবে না, এটা তাদের একটা হান্স। তাহলে রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষ হবেন? দেখুন, 2 মিনিট। শপথ গ্রহণের পরে একজন রাষ্ট্রপতি তখন তার দলীয় শপথ গ্রহণের আগেই তিনি তার দলীয় পদটিকে উনি পরিত্যাগ করে উনি একজন নিরপেক্ষ হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেন। এর পরবর্তীতে কিন্তু সে রাষ্ট্রপতি উনি নিরপেক্ষ দায়িত্ব পালন করলেন কি করলেন না। যখন ভেরি ইজি টু সে, দেখেন যে সংসদে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা তারা কিন্তু রাজনৈতিক পদ পরিত্যাগ করে তারা কিন্তু শপথ গ্রহণ করেন না। তারা রাজনৈতিক পদ নিয়ে তাই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন, আবার রাজনৈতিক পদ নিয়ে কিন্তু উনি কিন্তু প্রধান বিরোধী দলের নেতা হয়েছেন। তো এখানে কিন্তু রাষ্ট্রপতি পদটা হচ্ছে রাষ্ট্রের একটা নিরপেক্ষ পদ, সেখানে উনি তার দলীয় পদ থেকে পদত্যাগ করে তারপরে উনি কিন্তু শপথ নেন। তো ওই জায়গাটা নিরপেক্ষ উনি তখনই থাকেন যখন উনি দলীয় পদটা উনি পরিত্যাগ করলেন। এর পরবর্তীতে কিন্তু আপনার তখন উনি রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য কতটুকু নিরপেক্ষ ছিল তখন সেটা আপনারা দেখবেন। এখন আপনারা যে জিনিসটা বলেন, এখন দেখেন আসলে রাষ্ট্রপতি পদটাকে নিয়ে এখন আমাদের এখানে তাহসিন সাহেব উনি তাহসিন ভাই কিছুক্ষণ আগে উনি বলেছিলেন ওনার বক্তব্যে যে আসলে বিএনপি আগাম নির্বাচনে যাবে নাকি নেক্সট ইন্টারিম গভর্নমেন্টে প্রেসিডেন্টের ভূমিকা কতটুকু কীভাবে ব্লা উনি এগুলো কিছু বললেন। দেখেন, ওনার উদ্দেশ্যে বলতে চাই 2023 সালে জুলাই মাসে যখন দেশের ছাত্র আন্দোলন যখন তৈরি হয়নি, প্ল্যাটফর্ম যখন তৈরি হয়নি, তখনই কিন্তু আমাদের তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু রাষ্ট্র সংস্কার মেরামতের লক্ষ্যে কিন্তু 31 দফা দিয়েছেন। সে 31 দফা কিন্তু উনি কিন্তু প্রথমেই 2023 সালে দিয়েছেন। এরপরে 24 এসে জুলাই আগস্ট আন্দোলন শুরু হয়, তখনই কিন্তু রাষ্ট্র সংস্কার মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের একটা আমূল পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছে। সেখানেও কিন্তু উনি কিন্তু একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের নির্বাচন হবে সে কথাটা কিন্তু 31 দফার মধ্যে অত্যন্ত পরিষ্কার বলেছেন, এবং উনি কিন্তু রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালনা সেগুলো 31 দফার মধ্যে দিয়েছেন। বিএনপি সবসময় তার জায়গা থেকে পরিষ্কার আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী করবেন এবং বিএনপি কোন আঙ্গিকে রাষ্ট্র পরিচালনা করবেন, এখানে ধোঁয়াশার কিছু নাই। জি, আমরা তাসিম রিয়াজের কাছে ফিরি। 1 মিনিটের মধ্যে আপনি ফারুক হাসানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের উত্তরটা এই দিবেন। বক্তব্যের জবাবটা আমি আসলে তখনই দিয়ে দিয়েছি, উনি উত্তরটা এগ্রিও করেছেন, ফলে আর নতুন করে জবাব দিয়েছেন রিকল করাই দিই। সেটা হচ্ছে যে সহজ সরল বক্তব্যটা কি, বক্তব্যটা হচ্ছে হ্যাঁ হি ডিড দ্যাট। আচ্ছা, আমি একটু মনে করাই দিই প্রথম প্রসঙ্গটা কি ছিল। তারা আন্দোলন করছিল, কোথায় আন্দোলন করছিল? রাষ্ট্রপতি ভবনের সামনে আন্দোলন করছিল। খেয়াল করে দেখেন, এটা সাংবিধানিক সবচেয়ে বড় পোস্ট, এবং আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাচ্ছিলেন, দ্যাট প্রসেস ওয়াজ নট গুড। প্রসেস আপনার সামনে আমি একটু বলি, আপনি প্রসেসকে তখন এমবার্গো দেওয়া হয়েছে, প্রসেসকে বলা হয়েছে যে না এই প্রসেস আপনি যায় না, এবং আমি আপনাকে খুব স্পষ্টভাবে স্মরণ করি জাস্ট ইমিডিয়েট আফটার দি মুভমেন্ট আমরা শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এটার বিরুদ্ধে এটার স্ট্যান্ড নিছি। তখন আমরা স্পষ্ট ভাষায় বলছি যে ভাই রাষ্ট্রপতিকে যে কোনো মূল্য অপসারণ করতে হবে, এবং শুধু তাই না, বাংলাদেশে এখন পর্যন্ত এটি স্টাবলিশড ভাই, মানে এটা নতুন করে আর্গুমেন্ট দিতে হচ্ছে আমি জানি না, যে ভাই নিজেই আইসা শুরু করছেন এটার উপরে, যে বাংলাদেশে আমরাই রাষ্ট্রপতির ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। এবং খেয়াল করে দেখেন, এই রাষ্ট্রপতি যখন পদত্যাগ করছেন, প্রথম রাষ্ট্রপতির ব্যাপারে প্রথম গ্রেফতারের কথা কে বলছে আপনি বলেন? 20 সেকেন্ড বলুন। এবং অল অফ দেম আপনি উত্তর দেন, এবং অল অফ দেম আমরা বলছি। ফলে দেখেন, আপনি যে ফ্রেমটা তৈরি করতে চেয়েছেন এই ফ্রেমটা এরকম না যে আমরা রাষ্ট্রপতির পক্ষে ছিলাম, বরং হ্যাঁ
ওই আন্দোলনটার বিপক্ষে আমরা থাকতে পারি, সেটা প্রক্রিয়াগত কারণে। সেই আন্দোলনের প্রক্রিয়া সঠিক ছিল না বলে আমরা সেটার বিপক্ষে থাকতে পারি। ইভেন আমি মানে জানি না ওনাকে 200 ফোন দিতে পারে, 300 ফোন দিতে পারে, আমি বারবার এই জন্য বলেছি প্রশ্নটা কি করেছি, ফোনের কারণ কি সেটা বলেন। আপনাকে ফোন করে তো কেউ এটা বলে নাই যারা আমরা রাষ্ট্রপতিরে চাই, বরং প্রক্রিয়াটাকে তিনি আর্গুমেন্টেটিভ ওয়েতে তিনি ডিবেট করেছেন। এবং আমি আরেকটা ব্যাপার ছোট করে কাউন্টার দিয়ে দিই, দেখেন 31 দফার কথা তিনি বলছেন, সবকিছু তারা 31 দফায় দেখানো হয়েছে, 31 দফাই তো তারা এখন মানে না। 31 দফায় অসংখ্য, ভাই আমি ধরে ধরে বলে দিই, আপনি মানে না, আমি একটা প্রশ্ন করি, 31 দফায় বলা হয়েছে আপনি একটা স্বাধীন বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় করবেন, বলা আছে কিনা? আপনি করছেন, আপনি এটাকে বাতিল করছেন, মানলেন কিভাবে? কাজী দেখেন ভাই, এগুলা বললেন না 31 দফা আপনাদের অনেক বড় ব্রেন চাইল্ড, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি এটাকে ফলো করেন না। 31 দফার প্রথম দফা সংস্কার কমিশন গঠন করা হবে, আপনি সংস্কার কমিশনের শব্দ ভুলে গেছেন, সঠিক করে আপনি পড়েইনি। 31 দফা কোথায় লেখা আছে? আমি যদি দেখাইতে পারি, আমি দেখেন বের করেন, আপনি স্বাধীন, না বের করেন, আপনি কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে সংবিধান সংসদ কমিশনের কথা? 31 দফা তাহসিন রিয়াজ, আমরা এটা দেখব। শরীফুদ্দিন জুয়েল, জি শরীফুদ্দিন জুয়েল এবং তাহসিন রিয়াজ, আমরা অবশ্যই এটা দেখব। তাহসিন রিয়াজ, যেই আলোচনাটা চলছিল, শরীফুদ্দিন জুয়েল উনি তিনি একটি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনি 2 মিনিটের মধ্যে দুইটা প্রশ্ন উনি বলছেন, আমি দুইটা আর্গুমেন্ট আনছিলাম, একটা হচ্ছে স্বাধীন সচিবালয়ের কথা বলা আছে কিনা 31 দফা, উনি বলছে বলা নাই। আমি পড়ে শোনাই 31 দফার 10 নম্বর দফা, সেখানে আমি জাস্ট পার্টটা পড়ে শোনাই। জুডিশিয়াল কমিশন গঠন করা হইবে, এটা বলা হয়েছে অধীনস্থ আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হইবে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। ভাই কে বলছে? আমি একেবারে আপনার থেকে তার 31 দফা থেকে পাঠ করতেছি। আর 1 নম্বর দফা, দি মোস্ট ইম্পর্টেন্ট দফা, তাদের দেওয়া শব্দ সংস্কার, তারাই বলছে, আজকে থেকে কত বছর আগে বলছে স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হইবে। আপনি সবকিছু ভুলে গেলেন, খুবই আনফরচুনেট ভাই। আপনি এটার আর্গুমেন্ট দেন, আপনি তো আমাকে চ্যালেঞ্জ করছিলেন ভাই। আমি তো ওপেন সেটে প্রশ্ন করি, ওপেন সেটে প্রশ্ন করি। আমি শরীফুদ্দিন জুয়েল, আমরা আপনার বক্তব্যটাও নিব, চাওয়া হয়েছে না, নাম তো চাওয়া হয়েছে, আপনার বক্তব্যটাও নিব, আপনি একটু নোট নেন। আমি শুনেন, উনি আমাকে চ্যালেঞ্জ করছিল না ভাই, আমি একটু বলি ভাই, আপনি তো আমাকে চ্যালেঞ্জ করছিলেন, চ্যালেঞ্জের উত্তরটা পাইছেন তো? শরীফুদ্দিন জুয়েল, আমরা ফিরবো আপনার কাছে, হ্যাঁ আপনি একটু নোট রাখবেন। আমি তো বলতেই পারতেছি না, আমাকে তাহলে সময় বাড়াই দিতে হবে। প্লিজ, আমি 30 সেকেন্ডস দিব। ভাই তো আমাকে বলতেই দিল না। প্লিজ উনি আমাকে এখন বলেন। দেখেন এখনো বলতেছে, উনি আমাকে একটা চ্যালেঞ্জ করছিলেন, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিলাম, উনার 31 দফা থেকে পড়ে শুনাইলাম, এবং উনি এটা স্পষ্ট অস্বীকার করছে যেটা এরকম কিছু নাই, পারলে দেখান, এই যে পারলে দেখাইলাম। দ্বিতীয় প্রসঙ্গটা বলি, স্বাধীন সংস্কার কমিশনের কথা উনারা বলছেন ভাই, আপনারা স্থানীয় সরকার নিয়ে যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনারা মানবাধিকার কমিশনের যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশনের যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনার 31 দফা, শুধু 31 দফা না, উনি যদি আমাকে এখন চ্যালেঞ্জ করে, ওনার নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো দিছিল, সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট, নোট মাই ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের কথা মোটা হরফে লেখা ছিল, ওনারা এগুলোকে ব্রেক করছেন। ফলে দেখেন, আমাদেরকে ভাই একটু চ্যালেঞ্জ করলে বুঝে শুনে করেন, কারণ আমরা তো একটু পড়াশোনা করি। ডেফিনেটলি এগুলো আপনাদেরই নির্মাণ, আপনাদেরই বানানো, কিন্তু আমাদেরকে যখন আপনারা চ্যালেঞ্জ করেন, সেটার সামনে চ্যালেঞ্জ করেন, তো ফলে জনগণ এটা দেখে। এক তো কমিটমেন্ট রাখেন নাই, দ্বিতীয়ত নিজের 31 দফারে নিজেই অস্বীকার করতেছেন। হাউ কাম ভাই? আমরা আপনাদের সহযাত্রী, আমরা আপনাদের সহযোদ্ধা, এভাবে করে ভায়োলেট করেন না, এভাবে করে। ধন্যবাদ, আশা করি পরবর্তী সময় বলবো আবার। যে আমরা ডক্টর আব্দুল মান্নানের কাছ থেকে শুনতে চাই, একই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? 2 মিনিট। জি, আপনার আসলে এখানে আমার বড় বক্তব্য আপনি নোট নেবেন, সবগুলোর উত্তর আমরা দিচ্ছি। দেখেন, আপনি প্রেসিডেন্ট কাকে বানালেন, তার চেয়ে বড় কথাই হচ্ছে 31 দফার ভিতরে বিএনপির সেখানে লেখা আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আপনি সেই সংশোধনী আনলেন না, আপনি কাকে প্রেসিডেন্ট? এটা তো পুতুল, পুতুল বসায় তো কোনো লাভ নেই। আগে 31 দফার ভিতরে প্রেসিডেন্টের ক্ষমতা আয়ন করতে হবে, এটা সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা দিতে হবে এবং ভারসাম্য আনতে হবে, এবং প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবে না, এই ব্যাপারেও বিএনপির কি আছে, এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল কতদিন হবে এটা নিয়েও কিন্তু ঐক্যমত্য আছে। সেই জায়গাগুলো বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলছে না, মাঝখানে জনগণকে একটু ঘুম পাড়ানির গল্প করে নিয়ে চলে যাচ্ছে আগামী নির্বাচনের দিকে। এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না। আমি স্পষ্ট করে বলতে চাই যে কারণে আমাদের 1400 শহীদরা রক্ত দিয়েছে, কিসের জন্য দিয়েছে? একটা ক্ষমতার পালাবদলের জন্য। আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে জামাত, জামাত থেকে এনসিপি, নো, এর জন্য দেয় নাই। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য দিয়েছে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার করার কথা ছিল, বিএনপির 31 দফার ভিতরে রয়েছে, সকল দলের প্রতিশ্রুতি রয়েছে। দীর্ঘ 9 মাসে ঐক্যমত্য কমিশনে আমরা এগুলোকে ঐক্যমত হয়েছি, কিন্তু আমরা এখন ক্ষমতায় যে
প্রচুর মানে একবারে আমরা বলে অবলেলায় এটা মানে অস্বীকার করছি, এটা কেমন কথা? এটা একবারেই দুর্ভাগ্যজনক। আমার ভাই বলার চেষ্টা করেছেন যে সংবিধান সংস্কারের জন্য কমিটিতে নাম চায়, সংবিধান সংশোধনের জন্য নাম চেয়েছেন, সংস্কারের জন্য নাম চাওয়া হয় নাই। সংস্কারের জন্য আপনাদের এমপিরা শপথই নেয় নাই। তাহলে গণভোটকে যারা অস্বীকার করে, জনগণের ভোটকে অস্বীকার করে, তারা বাংলাদেশের, আমি মনে করি যে এই যে জনগণের যে ম্যান্ডেট, এটা ক্যারি করার যোগ্যতা রাখে না। জনগণ বেশি দিন বিএনপির কাছে এই ম্যান্ডেট রাখতে দেবে না। তাই আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সারা বিভাগীয় শহরগুলোতে মানে জনগণের সাথে যে এই কথাগুলো বলে আবার নতুন করে আন্দোলনের কর্মসূচি দেবে, সেই আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিহত করার ক্ষমতা বিএনপি থাকবে না। ফারুক হাসান, একই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমিও আসলে একমত যে প্রেসিডেন্ট আসলে পরবর্তীতে কে হবেন, এটার চাইতে সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য। এটা কিন্তু আমাদের একটা অন্যতম জনগুরুত্বপূর্ণ দাবি ছিল। যখন আমরা বিএনপি সহ একসাথে যুগপৎ আন্দোলন করি, ওই আন্দোলনে আমাদের অন্যতম যে দাবিগুলো নিয়ে আমরা আসলে পর্যালোচনা যখন শুরু করলাম, তখন এই বিষয়টা কিন্তু সামনে আসছে। আজকে দেখেন, এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রপতি মানে আপনার ওই পালন করার কি দরকার? রাষ্ট্রপতিকে পালিত করার তো কোনো প্রয়োজন নাই আমাদের, যদি না তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে কোনো ইনভলভমেন্ট না থাকে। এই জন্যই বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। এখন তো আসলে ক্ষমতার কোনো ভারসাম্য নেই, মানে একমুখী ক্ষমতা, সব ক্ষমতার একমাত্র মালিক প্রধানমন্ত্রী, যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে রয়েছি। তো এই জিনিসটার মধ্যে আসলে আমাদের হাত দিতে হবে, যেহেতু এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির এই কাজগুলো করতে গেলে কিন্তু খুব বেশি বাধার সম্মুখীন হতে হবে না, বা কোনো বাধাই তাদের পেতে হবে না, ব্যাগ পেতে হবে না। বিএনপি চাইলে খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু তাদের সেই ব্রুট মেজরিটি দিয়ে তারা এই কাজগুলো করে ফেলতে পারেন। এখন তারা আসলে দেখা যাক, তারা তো বলছে যে তারা করবে, এখন তাদের কথার উপরে আমরা আস্থা রাখছি, একবারে আস্থা রাখবো না এটাও বলছি না, আবার আস্থা কতদিন রাখবো এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। ইতিমধ্যে 6 মাস মানে অলরেডি কিন্তু ডান। এই 6 মাসের মধ্যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কোনো আমরা ডিসকাশন এই বিষয়গুলো আমরা সরকারকে বারবার পরামর্শ দিচ্ছি। আমাদের জায়গা থেকে এখন তো আমরা পরামর্শ দিব, আমরা তো আর সরকারকে বাধ্য করতে পারি না, যেটা করতেই হবে। কারণ আমরা আমাদের যে স্টেক সরকারের কাছে, ওই স্টেক থেকে আমরা আসলে বাধ্য করার মতো মানে অবস্থা নেই। মানে আপনাদের কি মনে হয়, ফিলিংটা কি, মানে না এখন পর্যন্ত যদি সময় হয়। আচ্ছা, ডক্টর মান্নানের প্রশ্ন। না এটা আসলে এই যে জোটের বিষয়টা আসলো, জোট কিন্তু অ্যাকচুয়ালি এখন ওই অর্থে নেই। আপনারাও কিন্তু জোট বলে না, একটা দল বেরিয়ে গেছে। আপনাদের যেটা আছে এটা কি 11 দলীয় জোট না ঐক্য? 11 দলীয় ঐক্য মানে আপনারা জোট নাম দেন না, কেন দেন না? একটা দল তো বেরিয়ে গেছে। প্লিজ একজন বেরোয় গেছে, মনে করেন এটা তার স্বাধীনতা। আপনার দল এখান থেকে ফিরে আসবে কিনা? শেষ করি, এই নির্বাচনে কোনো জোটবদ্ধভাবে নির্বাচন হয় নাই, না জামাতের নেতৃত্বে জোটবদ্ধভাবে হয়েছে, না বিএনপির নেতৃত্বে। যেটা হয়েছে নির্বাচনী ঐক্য কিংবা সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতা আর জোট ডিফারেন্ট জিনিস। এর আগে আপনারা ছিলেন 20 দলীয় জোট, বিএনপি সহ। আওয়ামী লীগের নেতৃত্বে ছিল 14 দলীয় জোট বা মহাজোট, তাই না? এই অর্থে কিন্তু আপনি বলতে পারবেন না। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বিএনপির নেতৃত্বে কয় দলীয় জোট, আপনি নিজেও বলতে পারবেন না। পারবেন? উনি বলুক যে বিএনপির নেতৃত্বে কয় দলীয় জোট এখন ক্ষমতায়, বলেন তো ভাই? পারবেন না। তাহলে এটা কি রকম জোট? এই জন্যই বলেছি এই নির্বাচনটা টোটালি ডিফারেন্ট একটা নির্বাচন, যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনটা করেছি। তো যাই হোক, এই কথাগুলো আলোচনা করতে গেলে আলোচনা আরেক লাইনে যাবে। আমি আসলে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড। হ্যাঁ, আসলে আমরা বলতে চাই যে দেশটা ভাই আমাদের সবার। এই গণ অভ্যুত্থান করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, মানে অসংখ্য মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা চাই আমরা আসলে আমাদের যে মৌলিক কাঠামোর পরিবর্তন বা সংস্কার, এই সংস্কারের বিষয়ে যাতে আমরা আসলে ডিলে না করি বা এখানে আসলে কোনো ফ্যাকশন তৈরি না করি। যে সংস্কারকে সামনে রেখে আমরা গণভোট করেছি, আমরা জুলাই সনদ পাস করেছি বা স্বাক্ষর করেছি, এবং আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে আজকে বিএনপি সরকারকে পেয়েছি। এই সরকার তো আমাদের জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের আমলে তো আমরা বলি না, আওয়ামী লীগের আমলে বলা হয়তো জনগণের নয়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তারেক রহমানকে বলা হয় জনগণের প্রধানমন্ত্রী। সুতরাং আপনার বক্তব্যটা পেয়েছি। শরীফুদ্দিন জুয়েল, ঠিক যেখানে শেষ করেছিলাম, তারপর বিএনপি 31 দফা নিজেরাই ভঙ্গ করছে, এটাকে কেন্দ্র করি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আসলো। তিনজনই বললেন, আপনি 3 মিনিটের মধ্যে সবগুলোর যদি জবাব দেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা কথা এখানে বলি যে আপনারা একটা প্রশ্ন এখানে আমার মান্নান ভাই সম্ভবত বলেছেন, পরবর্তীতে তাসিন ভাই উনিও এটাকে সমর্থন জানিয়ে দিয়েছে যে আসলে আপনার ওই প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আপনার হলো পদে জেলে একই ব্যক্তি থাকতে পারবেন না, তাই না? এখানে এই জুলাই সনদে কিন্তু এই প্রশ্নটাতে যখন জাতীয় ঐক্য কমিশনের যখন বৈঠক হয়েছিল, তখনই কিন্তু আমাদের বিএনপি, তখন আমাদের যে বিএনপির প্রতিনিধি ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু তখনই কিন্তু একটা নোট অফ ডিসেন্ট কিন্তু উনি দিয়ে রেখেছিলেন। তার মানে বিএনপি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না, সেই জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এটা হলো নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে প্রশ্নটা আপনি এসেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য,
হ্যাঁ এটা আছে। এখন কথা হলো যে প্রধানমন্ত্রী, এখন যে প্রেসিডেন্ট নতুন যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি হবেন ভোটের মাধ্যমে, অবশ্যই দেখুন একটা কথা, একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, 17টি বছর পরে বাংলাদেশের মানুষ একটি সংসদীয় সরকার, একটি গণতান্ত্রিক সরকার একটি পেয়েছে। সংসদীয় গণতান্ত্রিক সরকার কিন্তু 17 বছরের, সেটা কিন্তু 6 মাসের মধ্যে আপনি 17 বছর সকল জলাঞ্জলি মনে করেন যে মিরাকলের মতো পরিষ্কার করে একদম পুরো সাফ করে ফেলবে। সেই মাত্র সংসদের মাত্র 2টি অধিবেশন গিয়েছে। 2টি অধিবেশনে যেই জিনিসগুলো একেবারে ম্যান্ডেটরি, মানুষের নাগরিক মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ণ রাখা, মানুষকে কীভাবে তাদের বাক স্বাধীনতা রক্ষা করা এবং পাশাপাশি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যেই জিনিসগুলো মৌলিক 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 বিষয়গুলো আছে। মাননীয় আমাকে বলতে দেন, আপনি আবার আসবেন বলতে। হ্যাঁ, না প্রশ্ন করে তো সেই জায়গাতে এসে কিন্তু আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বিরামহীনভাবে কিন্তু কাজ করে যাচ্ছে বাংলাদেশে। উনি একজন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি কিন্তু সকাল 9টার সময় থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব উনি অফিস করছেন এবং তার মন্ত্রীদেরকে নিয়ে উনি অবিরাম উনি দিনরাত উনি পরিশ্রম করে যাচ্ছে। সেই আলোকে কিন্তু একটি স্বাধীন সুখী স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ার লোকে সেখানে উনি পরিশ্রমের উনি যেভাবে করে যাচ্ছেন, আমরা সেই জায়গাতে এসে আপনারা বিরোধী দল আজকে সংসদে দাঁড়িয়ে যখন ওরা একদিকে আপনাদের বিরোধী দলের নেতা উনি যখন দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বলে যে আপনারা সহযোগিতা করব, ঠিক পরেই সংসদ থেকে বের হয়ে এসে কিন্তু উনি কিন্তু সেই বলেন যে সেই আওয়ামী লীগের সে জলিলের কথা সে মনে পড়ে যায় যে সরকারকে আমরা টেনে হিসেবে নামাবো। সে জলিলের আবার 30 এপ্রিলের মতো সে ট্রাম্প কার্ডের কথাও আপনাদের বিরোধী দলের নেতা এখন কিন্তু একের পর এক বলে যাচ্ছে। একটি কথা শুনুন, অত্যন্ত পরিষ্কার শুনুন, এই সরকার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার। এই সরকার, আমরা বিএনপি যদি জনগণের বিপক্ষে যদি যাই, জনগণের কাছে আমরা জবাবদিহি করব। জনগণই আমাদের কাছে সমতে আমরা বিএনপি সরকার পরিচালনা করবে কি করবে না, জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণের জন্য বিএনপি কতটুকু জনকল্যাণমূলক কাজ করছে, বিএনপিকে সে কাজেরগুলোকে জনগণ সেগুলো সার্টিফিকেট করবে। আপনারা বিরোধী দলগুলো সংসদে আপনারা নিজের জন্য ফ্রিজ চাচ্ছেন, নিজের জন্য ওভেন চাচ্ছেন, নিজের জন্য আপনারা শুল্কমুক্ত গাড়ি চাচ্ছেন, আবার এই সুবিধাগুলো যখন যেটা লাগতেছে সবই কিন্তু আপনার চিফ হুইপের মাধ্যমে স্পিকারের কাছে পাঠাচ্ছেন নিজের সকল সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য। আবার সংসদ থেকে বেরিয়ে আপনার একের পর এক তারিখে সরকারে আপনার সমালোচনা করে যাচ্ছেন। ওই সমালোচনার জায়গা থেকে বের হয়ে আসুন, 30 সেকেন্ড দেশ গঠনের জন্য আসুন, সবাই একসাথে মিলে কাজ করে। দেখুন আজকে জুলাই আগস্টের যে চেতনার আলোকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়নের জন্য সবারই কিন্তু সময় দিতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাইকে কিন্তু তারা একটা প্ল্যাটফর্মে কিন্তু রেখে দিতে চায়। আজকে জুলাই সন্ধ্যার কথা বলতেছেন, আপনি এখানে কথা বলেছেন যে বিএনপি নাকি শপথ নিয়ে নাকি গণভোট এবং জুলাই নাকি অস্বীকার করেছে। আমি বলতে চাই শপথ নিয়ে সবার আগে জামাত ইসলামী এবং 11 দলীয় জোট তারা শপথ ভঙ্গন করেছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়া উচিত। আমাদের সরকারি দল তাদেরকে সমর্থন প্রস্তাব দিয়েছে, তারা দেয়নি। এবং গণভোট জুলাই সন্ধ্যার আলোকে কিন্তু লেখা আছে একটি রাজনৈতিক দলের আপনার একটা নির্দিষ্ট সংখ্যা হারে মহিলাদেরকে আপনার প্রতিনিধিত্ব করতে হবে। জামাত ইসলামী সেটা কিন্তু তারা করেছে, তারা করেনি। তাহলে গণভোটের শপথ নিয়ে শপথ করেছে কারা? জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা অক্ষরে অক্ষরে তারা পালন করার জন্য তারা পরিকল্পবদ্ধ এবং তারা সংকল্পবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে সময় দিন, মাত্র 6টি মাস গেছে, মাত্র 6 মাস গেছে। গণভোট, জুলাই সনদ এবং গণভোটের আলোকে সংবিধানে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু লেখা আছে। একটা কথা কিন্তু 30 সেকেন্ড আরো বলবেন। হ্যাঁ, একটি রাজনৈতিক দল যখন তারা যদি গঠনের জন্য তারা যদি নির্বাচিত হয়, সেই রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টোটা আসবে, সেই ম্যানিফেস্টোটার আলোকে কিন্তু তারা কিন্তু দেশ পরিচালনা করবে। এটা কিন্তু জুলাই সনদের মধ্যে কিন্তু স্পষ্ট করে কিন্তু লেখা আছে। আমরা আচ্ছা ডাক্তার মান্নান, আপনার একটা প্রশ্ন ছিল। জি, মানে খুব বেশি কথা বলতে চাই না, আমি বলবো যে বিরোধী দলও জনগণের ভোটে নির্বাচিত, শুধু সরকারি দলই না, এবং গণভোটটা আরও বেশি সংখ্যক জনগণ দ্বারা মানে ম্যান্ডেট প্রাপ্ত। তাহলে আপনি 51% মানবেন, আপনি 33% অস্বীকার করবেন, আপনি 79% অস্বীকার করবেন, এটা কোন ধরনের গণতন্ত্র? ওই 70-তে আবার 51 আছে, এটা দাবি করছেন। 51 ওনারা যদি বলেন তাহলে ওনাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা গণভোটে হা ভোট দিয়েছিলাম। এটা প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, কিন্তু ভোট দিয়েছেন কিনা তা কখনো বলেন নাই। এবং সালাউদ্দিন সাহেবকে বলতে হবে আমরা ভোট দিয়েছিলাম। যদি ওনারা ভোট দিয়ে থাকেন, বিএনপি যদি এটা বলতে পারে, তাহলে এটা জনগণের সামনে সংসদে দাঁড়িয়ে বলুক, জনগণ মানবে যে ভোট দিয়ে ওনারা কথা রাখেন নাই। সুস্পষ্ট। আপনারা আন্দোলনের ডাক দিচ্ছেন কেন? অথবা এই যে প্রস্তুতি আমরা নিতে বলছেন কেন? আন্দোলনের ডাক দিচ্ছি এই কারণে, এটা জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা।
জন আকাঙ্ক্ষা থেকে আজকে যদি আমার পিএসসি যদি স্বাধীন না হয়, আজকে যদি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা না থাকে, আজকে যদি মানবাধিকার কমিশন যদি স্বাধীন না হয়, আজকে দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীন না হয়, তাহলে আমাদের এই রক্তের ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? কাজেই বাংলাদেশের মানুষের রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা জনগণের কাছেই যাব, জনগণকে সাথে নিয়েই এটা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। যে আবারও শরীফুদ্দিন জুয়েলের কাছে আসি, সেটা হচ্ছে আপনি একদম 1 মিনিটের মধ্যে যদি এটা শেষ করবেন, সেটা হচ্ছে পুরো আলোচনা থেকে আসলে আমরা কি পেলাম, আমরা একটা মেসেজ পেতে চাই। যেমন ফারুক হাসানও বলছিলেন যে যত দ্রুত সম্ভব কাজগুলো করা, এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও হবে, আপনার হাতে আছে আর এই 1 মাস, এই 1 মাসের মধ্যে কি এই সংস্কারের যে কাজগুলো সেগুলো করার জন্য আসলেই কি বিএনপি চাচ্ছে কিনা, অথবা BNP কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে, কোনটাকে পরে ফেলছে, এই জিনিসটা একটু ক্লিয়ার। বিএনপি আন্তরিকভাবে সংকল্পবদ্ধ যে বিএনপি আপনার সকল সমস্যাগুলো সমাধান করে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। এবং আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছিল, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পালনের জন্য বিএনপি বদ্ধপরিকর। এবং আঙ্গুলে ভোটের কালি মোছার আগে বিএনপি কিন্তু তার যে জনগণকে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ফার্মার্স কার্ড থেকে শুরু করে সমস্ত কাজগুলো বিএনপি কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছে। আপনারা আজকে বিরোধী দলের কাছ থেকে এই পর্যন্ত কিন্তু একটা জিনিস কি শুনেছেন, বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনার 1 মাস যেতে না যেতেই যখন সেখানে আপনার ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে উপসাগরে যে যুদ্ধ শুরু হলো, সেখানে সারা বিশ্ব বাজারে যখন তেলের দামের যখন ত্রাহিদের এই অবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু সুদক্ষভাবে তখন সে বাংলাদেশের তেলের বাজারটাকে উনি স্থিতিশীল রেখে উনি সে করেছে। ভাই আমাকে মান্নান ভাই কথা বলতে দেন, আপনি শেষ করবেন। হ্যাঁ 10 সেকেন্ড হবে না। হ্যাঁ 10 সেকেন্ড বলেন। এখানেও তো দেখা গেছে যে আমাদের মধ্যে সেই করতে হবে না, আপনি কথা বলতে দিচ্ছেন না তো মান্নান ভাই। আমরা একদম শেষ দিকে শরীফুদ্দিন জুয়েল 10 সেকেন্ডের মধ্যে শেষ করব। এজন্য আমি বলে জামাতের আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদী আচরণের অনেক মিল আছে, জামাতের আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদী আচরণ যে অনেক মিল আছে এটা আপনার কথাতেও প্রমাণ। আমি কথা বলছি, আপনি সে আওয়ামী লীগের মধ্যে সে ফ্যাসিবাদী আচরণ করে আপনি আমার কথাকে আপনি ইন্টারাপ্ট করতেছেন মান্নান ভাই, কি মজা না? জি আমাদের সময় একদম শেষ, আপনি 10 সেকেন্ডে শেষ করবেন। তো আমরা সেই আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো উনি পালন করার জন্য বদ্ধপরিকর এবং সেই আলোকে উনি কাজ করে যাচ্ছেন। আমরা বলতে চাই, দেখুন আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের কর্মসূচিগুলো আপনারা দেখুন, আমরা কিভাবে আমরা সেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা পালন করি। জি ধন্যবাদ আপনাদের 4 জনকে আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরবো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।